তুই নাকি রাজি না ভাইয়াকে বিয়ে করতে? চিত্রা বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। হঠাৎ রিয়ার কথা গভীর হতে দরজার পানে তাকায়। রিয়া রিমিকে কোলে নিয়ে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। রিয়া চিত্রা শোয়া থেকে উঠে বসে রিয়ার কাছ থেকে রিমিকে কোলে নিয়ে বলে, হ্যাঁ রাজি নই। কিন্তু কেন? আমি এখন এই বিয়েটি করব না। তোকে তো ফোর্স করা হয়নি। যখন বিয়ে করতে চাস তখনই করবে, এখন না হয় কাবিন করে রাখবে। আমি তো বলছি আমি বিয়ে করবে না, এত জোর কেন করছিস? বিয়ে না করার একটা রিজন দে। কি রিজন দিব? রাতুল ভাইয়াকে দেখলে আমার কোনো ফিলিংস আসে না। যার প্রতি ফিলিংস আসে না তাকে কেন বিয়ে করতে যাব? রিয়া সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে, কাউকে পছন্দ করিস বা ভালোবাসিস? চিত্রা বিছানা থেকে রিমিকে নিয়ে উঠল। রিমির দিকে তাকিয়ে মনে মনে বলল, যাকে ভালোবেসেছিলাম, যাকে পছন্দ করতাম, তার সাথেই তো সংসার করছিস। কি হলো বল? কাউকে কি পছন্দ বা ভালোবাসিস? না, কাউকে ভালোবাসি না, পছন্দও করি না। রাতুল ভাইয়াকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। দ্যাটস ফাইনাল। রিয়া তপ্ত শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। রাতুলের জন্য এসেছিল রিয়া। রাতুল ফোন করে রিয়াকে বলেছে যেন চিত্রাকে সে বুঝায়, কিন্তু চিত্রা তো না করেছে বারংবার। যেখানে সম্পর্ক শুরুতেই না না করছে, সেখানে সম্পর্ক শুরু না করাই শ্রেয় রিয়ার মতে। রিয়া নিজের রুমে এসে বিছানায় বসতে রায়ান রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া স্মিত হাসে। রায়ান রিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলে, কি বললো তোমার ননদি? কি আর বলবে, আগে যেটা বলেছে সেটাই বললো, রাজি না। যেহেতু রাজি না, তাহলে আর এই সম্পর্কের জন্য জোর না দেওয়াই ভালো। আমারও সেটাই মনে হয়। শোনো না। বলো, শুনছি তো। বলছি বয়স তো হচ্ছে। হচ্ছে তো। রিয়া বিস্ময়ে তাকিয়ে বলে, বয়স হচ্ছে তো কি হয়েছে? না মানে রিমিও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। দূর, আমি স্কুলের কথা বলিনি। তাহলে? রিমিরও তো একটা ভাই বোনের দরকার। রিয়া রায়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে উঠতে যায়, আর অমনি রায়ান রিয়ার হাত ধরে টান মেরে রিয়াকে নিজের কাছে টেনে নেয়। চিত্রা রিমিকে দেওয়ার জন্য এদিকটাই আসছিল। দরজার কাছে আসতেই এমন দৃশ্য দেখে পা থেমে যায় চিত্রার। কষ্ট লাগলো না, তবে খারাপ লাগলো। একসময় ভালোবাসতো, এখনো হালকা হালকা অনুভূতি আছে। যতই হোক প্রথম অনুভূতি ছিল, তাকে ঘিরে ভুলতে চাইলেও ভোলা যায় না। রিমিকে আর না দিয়ে নিজের রুমের দিকে ফিরে গেল। রাফি এসেছে। সোফায় বসে চিত্রাকে ডাক দেয়। চিত্রা রাফির ডাক শুনে রিমিকে নিয়ে নিচে আসে। রাফির উপর পাশে বসে, এভাবে রাখছো কেন? তোমার সামনে বিয়ে, চলে যাবা? বাইকে একটু আদর যত্ন করে কফি প্লাস রান্না বান্না করে কিছু খাওয়াও। মুহূর্তে চিত্রার মাথা গরম হয়ে গেল। কিসের বিয়ে? বিয়ে করছো তোমরা বুঝতেছি না। একবার বলেছি না আমি বিয়ে করব না, তবুও শুধু বারবার একই ফেসাল করে যাচ্ছ। রাভি অবাক হয়ে তাকালো চিত্রার দিকে। রাগার মতো তো তেমন কোনো কথা বলেনি। এত রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করেছি। সবসময় মজা ভালো লাগে না। কফি খেতে ইচ্ছে করেছে বললেই পারো। কফি বানিয়ে দাও, তা না করে বিয়ে নিয়ে কথা বলছো। আচ্ছা যাও, কফি বানিয়ে নিয়ে আসো, রিমিকে দিয়ে যাও। চিত্রা রিমিকে রাফির কাছে দিয়ে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। এর মধ্যে রাফির ফোনে ফোন আসে তুষারের। রাফি কেবলই তুষারের কাছ থেকে ফিরল। এর মাঝে আবার ফোন। রাফি ভাবলো হয়তো বাসায় ঠিক মতো পৌঁছিয়েছে, নাকি সেজন্য ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে কানে নিয়ে রাফি বলে, হ্যালো ব্রো, আমি ঠিক মতো বাসায় এসেছি, কোনো সমস্যা হয়নি। তুষার রাফির এমন কথা শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, জাস্ট শাট আপ। আমি তো সমস্যা হয়েছে কিনা বাসায় পৌঁছেতে সেটা শোনার জন্য ফোন করিনি। চিত্রা কি বিয়েতে হ্যাঁ বলেছে? আর বলো না ব্রো, সীতাবাগ তো রেগে ফায়ার, নো করে দিয়েছে। তুষার ব্রু কুটিং করে বলল, না কেন করেছে? সেটা জানি না। চিত্রা কোথায়? রান্নাঘরে কফি বানাচ্ছে। ফোনটা গিয়ে চিত্রাকে দে তো। কেন ব্রো, কিছু হয়েছে নাকি? এখনো হয়নি কিছু, সামনে হবে। কি হবে? ফোনটা আগে দে চিত্রাকে। আচ্ছা দিচ্ছি, হোল্ড করো। রাফি ফোনটা নিয়ে রান্নাঘরে যায়। চিত্রা কফি বানাচ্ছিল। রাফিকে দেখে বলে, তুমি আসলে কেন? আমি তো নিয়েই যাচ্ছিলাম কফি। রাফি ফোনটা নিয়ে চিত্রার সামনে ধরে বলে, না, কফির জন্য আসিনি। তুষার ব্রো কথা বলবে তোমার সাথে। না। কথা বলে রিমিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে রাফি। চিত্রা হঠাৎ অবাক হলো, তুষার কি কথা বলবে তার সাথে?
ইতস্ত হয়ে ফোনটা কানে নিল, মুহূর্তে ওপাশের গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, চিত্রা। বলেন। শুনলাম রিয়ার বাবা মা আর রাতুল এসেছিল। হ্যাঁ। রাজি হলে না কেন বিয়েতে? এমনি, মনে হলো রাজি না হটাই বেটার। কেন? এমনি। গুড। শোনো একটা কথা। কি কথা? রাতুল কেন পৃথিবীর অন্য কোনো ছেলে বা ছেলের মা বাবা আসলেও তুমি বিয়েতে রাজি হবে না? স্মৃতিরা তুষারের কথার মানে বুঝল না। রাজি কেন হবে না? রাজি কেন হবে না? কারণ তুমি অন্য কারোর জন্য তৈরি। সে ব্যতীত অন্য কেউ আসলে রাজি হব না। গুরু কি বলেন? আমি আবার কার জন্য তৈরি? আর সেই কেউটা কে? রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিত্রার কথাগুলো শুনছে। তার মাথায় আসছে না হঠাৎ তুষার বউ চিত্রার বিয়ের কথা শুনে এমন করছে কেন। তুষার তপ্ত শ্বাস ফেলল। তার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস নেই। কাল কোচিং ছুটির শেষে বাহিরে দাঁড়াবে। আমি আসবো, কথা আছে। কি কথা? ফোনে কথা সম্ভব নয়, যা বলার কালই বলবো। কথাটা বলে তুষার ফোন কেটে দেয়। চিত্রা একবার ফোনের দিকে তাকিয়ে ফোনটা রাফির হাতে দেয়। রাফি ফোনটা নিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলে, সীতাবাগ, তোমার আর ব্রোর মাঝে কি কিছু আছে? চিত্রা কফির মগটা রাফির হাতে দিয়ে বলে, আমার আর তুষার ভাইয়ের মাঝে কি থাকবে? না মানে বউ যেন কেমন করছে না? তোমার বিয়ের খবর শুনে কেমন যেন একটা হাবভাব করলো। চিত্রা রাফির থেকে রিমকে কোলে নিয়ে বলে, কেমন হাবভাব? ওই তো, গল্পে বা নাটকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিয়ের খবর হঠাৎ করে শুনলে যেমন রিয়েক্ট করে তেমন। চিত্রা ব্রু কুচকে বলে, মানে? মানে আমার মনে হয় তুষার বউ তোমাকে অন্য নজরে দেখে, বোনের থেকেও বেশি কিছু ভাবে। চিত্রা রান্নাঘর থেকে বের হয়ে যেতে যেতে বলে, ধুর ভাইয়া, কি বলো? তুষার ভাইয়ের মনের মানুষ আছে। তুষার মুখে রাফি কফি মুখে নিতে যাচ্ছিল। চিত্রার কথা শুনে কফি আর খাওয়া হলো না। রাফি কফির মগ হাতে নিয়ে চিত্রার পেছন পেছন গিয়ে বলে, কি বলো? এটা ব্রোয়ের মনের মানুষ আছে? হুম। রাফি সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে, তুমি কিভাবে জানো? ওই তো গতকাল রাতে বললো ভাইয়া। কি বললো? বললো তার মনের মানুষ আছে। তাকে চিনো? না, তাকে চিনি না, তবে ভাইয়া বলছে পরিচয় করিয়ে দিবে। তুষার ব্রো তার মানে রিলেশন করে? বাহ! আরে না, রিলেশন করে না, মেয়েটা জানে না যে ভাইয়া তাকে পছন্দ করে। রাফি অবাক হয়ে বলে, মানে? মানে আর কি, ভাইয়া এখনো তার মনের মানুষটিকে জানেনি। ওয়ান সাইড লাভ। হ্যাঁ, তেমনটাই। জাস্ট ইমাজিন তুষার ব্রো ছেঁকা খেলো কেমন লাগবে বিষয়টা। কথাটা বলে রাফি হেসে উঠল। আরে না, ছেঁকে কেন খাবি? সে তার মতো হ্যান্ডসাম ড্যাশিং ছেলে যে মেয়েকে প্রপোজ করবে সেই রাজি হয়ে যাবে। আমার মনে হয় ব্রো ছেঁকা খাবে। এটা কেন মনে হচ্ছে? আমার ষষ্ঠ ইন্দ্র জানান দিচ্ছে ব্রো ছেঁকা খাবে। যাই হোক, ঘুমাতে যাও, গুড নাইট। কথাটা বলে রাফি নিজের রুমে চলে যায়। চিত্রা রাফি যাওয়ার পানে তাকিয়ে রিমিকে নিয়ে নিজের রুমে চলে যায়। কোচিং শেষে কোচিং এর বাহিরে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। মিনিট 5 হলো কিন্তু তুষারের আসার নাম নেই। বিরক্ত লাগলো। এইভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? মিনিট 5ও মনে হচ্ছে ঘন্টা খানেকের মতো। এর মধ্যে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামলো চিত্রের সামনে। গাড়িটা দেখে চিনতে অসুবিধা নেই গাড়িটা কার। গাড়ির ভেতর থেকে তুষার বের হলো। পরনে তার সাদা রঙের শার্ট, নিত্যকার দিনের মতো, তাতেও সে ব্র্যান্ডের ঘড়ি। দারুণ লাগে এই গেটআপটা চিত্রার। তুষার চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? ঘন্টা খানেকের মতো। তুষার হাত ঘড়িটার দিকে তাকায়। এখন বাজে 9টা 40 মিনিট। চিত্রার কোচিং শেষ হয় 9টা 30 মিনিটে। যেখানে মেয়েটা ঘন্টাখানেক কিভাবে দাঁড়িয়ে থাকে? তুমি আজ কোচিং করেন? করেছি। তাহলে ঘন্টাখানেক কিভাবে দাঁড়িয়ে থাকো? কোচিং তো শেষ হয় 9টা 30 মিনিটে। আর এখন বাজে 40। কি? আমার কাছে তো মনে হলো আমি ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছি। আচ্ছা চলো, ওদিকে যাই। চিত্রা হ্যাঁ জানায়। কোচিং এর মেয়েগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছে তাদের দিকে, মনে হয় কখনো ছেলে মেয়ে দেখেনি। তুষার চিত্রাকে নিয়ে কোচিং এর পাশে একটা ছোট পার্কে ঢুকে। পার্কটাকে একটা খোলা উদ্যানও বললে চলে। চিত্রার ভালো লাগলো জায়গাটা। সামনে বসার জন্য একটা বেঞ্চ দেখতে দিয়ে সেখানে গিয়ে বসলো। তুষার চিত্রার পেছন পেছন আসলে কিন্তু বলল না। চিত্রা তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে বসার জন্য বলে। তুষার চিত্রার পাশে বসে কোনো রকম হেয়ালি ছাড়া চিত্রের দিকে তাকিয়ে বলে, দেখো চিত্রা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি, উইল ইউ ম্যারি মি? তুষারের কথাটা চিত্রার কর্ণগুড় হতেই বসা থেকে উঠে দাঁড়ায়। তুষারের দিকে অবাক হয়ে বলে, এসব কি বলছেন আপনি? যা বলেছি সত্যি বলছি, বিয়ে করতে চাই আমি তোমাকে। আপনি আমাকে বিয়ে করতে চান মানে? আমাদের সম্পর্ক কি সেটা আপনি ভুলে গেছেন? না, কিচ্ছু ভুলিনি। তাহলে এসব কিভাবে পোষণ করেন? তুমি আমার মায়ের পেটের বোন নও যে এটা পোষণ করা পাপ। আপনার না মনের মানুষ আছে? হ্যাঁ,
তাকে না বলে আমাকে বলছেন কেন? সেই মানুষটা তুমি, তাই তোমাকে বলছি। সেই মানুষটা আমি? হ্যাঁ, কিভাবে? মনে আছে ক্লাস 8-এ থাকাকালীন তুমি টেস্ট এক্সামে ফেল করেছিলে বলে মামি আমাকে বলেছিল তোমায় 1 মাস প্রাইভেট পড়াতে। আমার নিজেরও পড়াশোনা ছিল বলে মামি তোমাকে আমাদের বাসায় দিয়ে গিয়েছিল। তোমাকে আর তিশাকে রোজ বিকালে পড়াতাম। তুমি অঙ্কে ভীষণ কাঁচা ছিলে। সামান্য মুনাফার অঙ্ক পারছিলে না বলে তোমাকে 2টো ধমক দিয়েছিলাম। সেজন্য পুরো 1.5 ঘন্টা কেঁদেছিলে। সেদিন তোমার জন্য মা আমাকে বকেছিল। মায়ের বকাটা অত গায়ে মেখেছিলাম না, কিন্তু তোমার কান্না দেখে আমার বড্ড হাসি পাচ্ছিল। এত বড় একটা মেয়ে সামান্য একটা ধমকে এভাবে কেঁদে দেয়, ভাবা যায়? আর কাউকে কাঁদলে যে এত কিউট লাগে আগে জানা ছিল না। এরপর থেকে তুমি সবসময় আমাকে এড়িয়ে চলতে। তোমার ইগনোরটা আমার ইগোতে লাগছিল। তুষারকে কোনো মেয়ে ইগনোর করেছে? তোমার সাথে সেরে কথা বলতে গেলেও তুমি এড়িয়ে চলতে। কিন্তু তোমার সাথে কথা না বললে আমার হাসপাস লাগতো, দম বন্ধ লাগতো। এরপর তুমি 15 দিনের মাথায় বাসায় চলে গেলে। এরপর প্রতিদিন বিকেল হলে মনে পড়তে এই টাইমে তোমাকে পড়ানোর কথা আমার। মাঝে মাঝে তিশার রুমে গিয়ে বলেও ফেলতাম পড়তে আয়। তিশা আসতো, কিন্তু যখন দেখতাম তুমি আসনি তখন তিশাকে বলে দিতাম চিত্রা কোথায়। তিশা তখন খিলখিল করে হেসে বলল, উঠতে ভাইয়া চিত্রা তো বাসায় চলে গেছে, ভুলে গেছো? আমি তখন চুপ হয়ে যেতাম। 15টা দিন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলে তুমি। তোমাকে দেখার জন্য কয়েকদিন পর ছুটে যেতাম তোমাদের বাসায়। বুঝে গেলাম আমার সুস্থভাবে বাঁচার জন্য হলেও তোমাকে চাই। ভেবেছিলাম তুমি যখন এসএসসি পাশ করবে তখন মাকে জানাবো, কিন্তু যখন দেখলাম নিজের প্রিয়তমার চোখে অন্য এক পুরুষের জন্য এক আকাশ সম ভালোবাসা, ট্রাস্ট মি, সেদিন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল যা বলার বাহিরে। বুকের এই বাঁ পাশটায় এত ব্যথা করছিল যে। চিত্রা চুপচাপ এতক্ষণের কথাগুলো শুনছিল। লাস্টের কথাটা শুনে চিত্রের বুক ধক করে উঠল। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি জানতেন সব? তুষার স্মিথ হেসে বলে, যেখানে তোমার চোখের দিকে তাকালে আমি পুরো রচনা উপন্যাস পড়ে ফেলতে পারি, আর সেখানে তুমি অন্য একজনকে দিনের পর দিন ভালোবেসেছ, তার জন্য তোমার চোখে যে মুগ্ধতা ছিল সেটা বুঝতে পারবো না? যখন তোমায় দেখলাম রায়ান ভাইয়াকে পাওয়ার জন্য বড় মামের হাত ধরে আকুতি মিনতি করে কান্না করতে, ট্রাস্ট মি, ইচ্ছে করছিল তোমাকে জাপটে ধরে বুকের মধ্যে নিয়ে বলি, এই চিত্রা, ভুল মানুষের জন্য একদম চোখের জল ফেলবে না। এই শাস্তিটুকু তোমার প্রাপ্য। তুমি কেন আমায় ভালো না বেসে রায়ান ভাইয়াকে আমার ভালোবাসা দিয়ে দিয়েছো? কিন্তু বলতে পারিনি, নীরবে সয়ে গেছি। রায়ান ভাইয়ার বিয়ের কথা শুনে আমার সাথে বেশি মনে হয় খুশি আর কেউ হয়নি সেদিন। রায়ান ভাই নিজেও জানে না। ভেবেছি রায়ান ভাইয়ের বিয়ের ঝামেলা মিটে গেলে এবার সত্যি সত্যি আম্মুকে পাঠাবো তোমার আর আমার বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য। কিন্তু হুট করে বিয়ের দিন ছোট মামুর সাথে আমেরিকা চলে গেলে। কথাটা যখন আমার কানে এসেছিল, বিশ্বাস করো, খুব ইচ্ছে করছিল তোমাকে সামনে এনে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিতে। যখনই তোমাকে নিজের করে নেওয়ার প্ল্যান করি তখনই তুমি সেই প্ল্যানে এক বালতি জল ঢেলে দাও। চিত্রা মনোযোগ দিয়ে তুষারের কথা শুনলো। এর মধ্যে আর কাউকে ভালোবাসেননি, আর কাউকে ভালোবাসার মতো সময় পাইনি, তাই বাসিনি। তুমি আমেরিকায় চলে যাওয়ার পর আমি পড়াশোনার পাশাপাশি আব্বুর বিজনেসের হাল ধরি। শ্রম প্লাস সময় পড়াশোনার বিজনেসেই দিতে গিয়ে আর সময় হয়ে ওঠেনি অন্য কাউকে ভালোবাসার। আপনি তো জানেন আমি রায়ান ভাইকে ভালোবাসি। চিত্রের উদাস ভঙ্গিতে বলা কথাটা তুষারের বুকে তীরের মতো গেঁথে জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁটটাকে ভিজিয়ে বলে, এখনো ভালোবাসো রায়ান ভাইয়াকে? চিত্রা হেসে ফিরে, কেন যে মুখ থেকে এটা বের হলো? দৃষ্টি তুষারের দিকে রেখে বলে, সত্যি বলবো? হ্যাঁ, আমি এখনো তাকে ভুলতে পারিনি তুষার ভাই। প্রথম অনুভূতি ছিল তাকে ঘিরে, তাকে পাইনি বলে যে বলবো তাকে ভালোবাসিনি, এটা ভুল। আমার এখনো রায়ান ভাইকে দেখলে কষ্ট হয়, বুঝতে পারছি। তাকে তো পাওয়া সম্ভব না, সে ম্যারিড, বাচ্চা আছে। চিত্রা মুচকি হাসলো তুষারের কথা শুনে। আপনি কি ভাবছেন তাকে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ আসলে আমি তাকে গ্রহণ করব? কখনোই না। সে বউ বাচ্চা নিয়ে সুখী থাকুক, এটাই চাই। আর তোমার সুখ? সুখ কি নিজের হাতে ধরে আনা যায় জীবনে তুষার ভাই? চাইলেই আনা যায়। আমি চাই তোমার লাইফে সব সুখ এনে দিতে, কিন্তু সেক্ষেত্রে তোমার অনুমতি তুষার চায় না। আজ আসি, ভালো থাকবেন। কথাটা বলে চিত্রা উঠতে নিলে তুষার বলে ওঠে, জবাবটা দিয়ে গেলে না? চিত্রা তুষারের পানে চেয়ে বলে, কিসের জবাব? বিয়ে করার ব্যাপারটা নিয়ে। আমি এখনই বিয়ে করতে চাই না। বিয়ে করার ইচ্ছা থাকলে রাতুল ভাইয়াকে ফিরিয়ে দিতাম না। রাতুলের নাম চিত্রার মুখে তুষারের কপালে 2 ভাঁজ পড়ল। মুখটা গম্ভীর হলো।
তুমি ফিরিয়ে না দিলেও বিয়েটা কিন্তু হতো না। কেন? কারণ ওই তুষার হতে দিত না। কি করতেন? বেশি কিছু না, রাতুলকে বুঝাতাম চিত্রে শুধুই তুষারের। তাকে বিয়ে করার স্বপ্ন যেন মাথা থেকে বের করে দেয়। আপনি আগের তুষার ভাই ঠিক ছিলেন, এখন আপনার সাথে কথা বলতে গেলেও আনইজি লাগবে। আচ্ছা, তাহলে মেসেজে বলে দিয়ে। মেসেজে কি বলবো? বলবো আমি রাজি বিয়ে করতে। আমি বললাম না আমি রাজি না। আপনাকে আমি ভাইয়ের তুষার চিত্রাকে পুরো কথা শেষ করতে দিল না, তার আগেই বলে উঠল, জাস্ট শাট আপ। তোমার এটা জাতীয় ভাষা হয়ে গেছে। আমি আপনাকে ভাইয়ের নজরে দেখি এটা বলা। দেখে তুমি ভাইয়ের নজরে আমায় দেখো নাকি কি নজরে দেখো সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তোমাকে কখনো বোনের নজরে দেখিনি, বিকজ আমার নিজের একটা বোন আছে, যাকে তাকে বোন বানানোর রুচি আমার নেই। তবে আমি বাদে আর সবাইকেই ভাইয়ের নজরে দেখো, কোনো সমস্যা নেই। আর একটা কথা, চিত্রা ব্রু কুচকে বলল, কি তুমি তো সবাইকে ভাইয়ের নজরে দেখো, তাহলে রায়ান ভাইকে ভাইয়ের নজরে না দেখে এক্সট্রা নজরে কেন দেখলে? আমি কি জানতাম নাকি সে আমার ভাগ্যে নেই? তাহলে তো জীবনেও তার কেয়ার দেখে এসব একতরফা ভেবে বসতাম না। রায়ান ভাইয়ের কেয়ার গুলো তোমার চোখে পড়লো, কিন্তু আমার ভালোবাসাগুলো চোখে পড়লো না তোমার? তোমাকে এক নজর দেখার জন্য বারবার ছুটে যেতাম। পুরনো আসন্দ কেন কাটছেন? আমি বাসায় যাচ্ছি, আপনিও বাসায় যান। বিয়ে? আশ্চর্য, বিয়ে করছেন কেন? বিয়ের বয়স হয়েছে আপনার? আপনার? তুষার একবার নিজের দিকে তাকিয়ে ফের চিত্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, তোমার 21 আর আমার 28, এটা কি বিয়ের উপযুক্ত বয়স বলে না? আমি এত কিছু জানি না, আমার সামনে পড়াশোনা আছে, সেটাই প্রকাশ দিতে চাই। তুষার বসা থেকে উঠে চিত্রার হাত ধরে গাড়ির দিকে যেতে যেতে বলে, সমস্যা নেই, বিয়ের জন্য তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আবার সে বিয়ে? তুষার গাড়ির দরজা খুলে চিত্রাকে ইশারায় বসতে বলে। চিত্রা গাড়িতে বসলে তুষার চিত্রার দিকে কিছুটা ঝুঁকে বলে, দেখো, আমার ওসব নিব্বির মতো লুতুপুতু প্রেম করার বয়স নেই। ডিরেক্ট বিয়ে করে হ্যাপিলি একটা সংসার করতে চাই, হালাল ভাবে। ওসব নিব্বির মতো লুতুপুতুর প্রেম করার বয়স নেই। ডিরেক্ট বিয়ে করে হ্যাপিলি একটা সংসার করতে চাই, হালাল ভাবে। আমি কখন বললাম আপনি আমার সাথে লুতুর ফুতুর প্রেম করেন? বলেনি, আমিই বললাম। চিত্রা আর কিছু বলল না। তুষার গাড়ির দরজাটা লাগিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। দুজনের কারো মুখে আর কোনো কথা নেই। তুষার চুপচাপ গাড়ি চালাতে থাকলো। সে জানতে চিত্রা রাজি হবে না, কিন্তু তুষারের মনে হলো তার সব বলে দেওয়া উচিত। এতগুলো বছর তো নিজের মাঝে চেপে রেখেছিল, আজ না হয় সেসব বলে দিল। কাউকে ভালোবাসলে তাকে বলে দেওয়া উচিত, তবে সবার ক্ষেত্রে না। এই জিনিসটা সবার লাইফে স্যুট করে না। অপর পাশের মানুষটা সঠিক হলে কেবলই নিজের অনুভূতিগুলো জানিয়ে দেওয়া উচিত। ভুল মানুষকে বলে নয়, ভুল মানুষকে বললে সবসময় আফসোস করতে হবে কেন তাকে নিজের অনুভূতি জানাতে গেলে, এটা ভেবে। তুষার চিত্রাদের বাসার সামনে এনে গাড়ি থামে। চিত্রা গাড়ি থেকে নামলো। তুষারকে নামতে না দেখে বলে, যাবেন না ভেতরে? না। তাহলে সাবধানে যাবেন। আসি। কথাটা বলে চিত্রা ভেতরে ঢুকে যায়। তুষার চিত্রা যাওয়ার পানে তাকিয়ে অফিসে চলে যায়। বাড়ির পাশের রাস্তায় পাশ ঘেঁষে হেঁটে চলছে তৃষা আর লিমন, গন্তব্য তাদের টিএসসি। লিমন তৃষার খুব ভালো ফ্রেন্ড। বাসা তৃষাদের 3 বাড়ি পেছনে। হালকা রোদে সর্দির ব্ল্যাক কালার কুর্তি আর উপরে জ্যাকেট, বেশ মিষ্টি লাগছে দেখতে তৃষাকে। লিমন এটা ওটা বলছে আর তৃষা হেসে হেসে সেই কথার পৃষ্ঠে কথা বলছে। রাফি এসেছিল টিএসসি ঘুরতে কিছু ফ্রেন্ডের সাথে, কিন্তু ঘুরতে এসে সে তৃষাকে একটা ছেলের সাথে এভাবে হেসে কথা বলতে দেখবে ভাবিনি। মেয়েটা না সেদিন বলল তার নাউজুবিল্লাহ জিনিস নিয়ে হাতছ দেখছে, আস্তাগফিরুল্লাহ নিয়ে ঘুরছে। রাফি ফ্রেন্ডদের থেকে সরে গিয়ে তৃষার মিলনের সামনে দাঁড়ালো। তৃষা লিমনের সাথে কথা বলছিল, রাফিকে দেখেনি। হঠাৎ সামনে কারো উপস্থিত টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে রাফি। তৃষা অবাক হয় রাফিকে এখানে দেখে। লিমন রাফির দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন ভাইয়া? রাফির দৃষ্টি তৃষার দিকে। তৃষা লিমনের দিকে তাকিয়ে বলে, তুমি যাও লিমন, আমি আসছি। লিমন মাথা নাড়িয়ে চলে যায়। তৃষা রাফির দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি এখানে ঘুরতে এসেছেন? রাফি ভ্রুকুটি করে বলেন, ভাগ্যিস ঘুরতে এসেছিলাম বলে এসব দেখলাম। তৃষা আশেপাশে তাকিয়ে বলে, কি দেখলেন? আজকালকার মেয়েরা রাস্তায় আস্তাগফিরুল্লাহ জিনিস নিয়ে ঘোরাফেরা করে, সেটা আবার কি?
ছেলেটা কে ছিল? কোন ছেলে? রাফি দাঁতে দাঁত চেপে বলে, যার সাথে রং রং করে হাসতে হাসতে আসছিলে। ও মা, এটা লিমন, আমার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। রাফি মাথার চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, আজকাল জাস্ট ফ্রেন্ডের সাথে কত কিছু ভাইরাল হয়। কি ভাইরাল হয়? কি আবার? আমার মাথা, মেয়ে মানুষ, ছেলে ফ্রেন্ড কেন থাকবে? আশ্চর্য, এভাবে কথা বলছেন কেন? ফ্রেন্ড থাকা দোষের নাকি? আপনারও তো ফ্রেন্ড আছে। রাফি তার ফ্রেন্ড সার্কেলের দিকে তাক করে বলে, দেখো তো আমার ফ্রেন্ড সার্কেলও কোনো মেয়ে ফ্রেন্ড আছে নাকি? তিশা তাকালো, তিনজন ছেলে দাঁড়িয়ে আছে। না, নেই। তাহলে তোমার কেন ছেলে ফ্রেন্ড থাকবে? আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। সো হোয়াট? বাসাও পাশাপাশি, সেজন্য তার সাথে মিশতে হবে তোমার? আশ্চর্য, মিশলে কি হবে? মিশবা কেন? তো আমি কি মিশবো না? ও কথা বলতে আসলে কি করব? কিছু জিজ্ঞেস করলে হাঁ হু বলবে। বেশি মিশার দরকার নেই, কেমন? আচ্ছা, আপনি এখানে এসেছেন কেন বললেন না তো? এমনি ঘুরতে। বাসায় যাবেন এখন? না, অফিসে যাব। আজ জমির ওখানে যেতে হবে। এখন? হ্যাঁ। আচ্ছা, তাহলে সাবধানে যান। ছেলেদের সাথে মিশবে না, মনে থাকে যেন। আচ্ছা। রাফি আর কিছু না বলে ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে চলে যায়। তিশা ক্লাসে চলে আসে। চিত্রা বাসায় ঢুকে নিজের রুমে ঢুকতেই দেখে তার মা তার বিছানা গোছাচ্ছে। চিত্রা মাকে জড়িয়ে ধরে চয়নিকা বেগম মেয়েকে সামনে এনে বলে, তোমার অ্যাডমিশন পরীক্ষা কবে? এই তো সপ্তাহখানেক পর। কেন বলো তো? তোর পরীক্ষা শেষ হলে আমরা সবাই গ্রামে বেড়াতে যাব। চিত্রা উৎফুল্ল নিয়ে বলে, দাদু বাড়ি? হ্যাঁ, তোর দাদাভাই আজ ফোন করে বলেছে যেতে। কতগুলো দিন তোকে দেখে না, আর শীতের কাল তো চলেই এসেছে। হ্যাঁ, দাদির বানানো পিঠা জাস্ট ওয়াও আর ওয়াও। আজ কোচিং থেকে ফিরতে দেরি হলো যে? চিত্রা চুপ হয়ে গেল। মাথা থেকে হিজাব খুলতে খুলতে বলে, ওই এমনি নতুন ফ্রেন্ড হয়েছে, গল্প গুজব করছিলাম একটু। ও আচ্ছা, তোর ফুফিকে একটু ফোন দে তো। চিত্রা ভ্রুকুটি করে বলে, কেন? তোর ফুফিকে বলতে হবে তোর ফুফা যেন আসার সময় সিলেট থেকে চা আনে, তোর দাদু নিয়ে যেতে বলেছে। ফুফিরা সবাই যাবে নাকি? সেটা তো জানি না, হয়তো যাবে। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। হ্যালো আপা, বাইকে আসার সময় সিলেটে চা নিয়ে আসতে বললেন তো। বাবা নিয়ে যেতে বলেছে। তানিয়া বেগম স্মিথ হেসে বলে, তোমার বাইকে বলে দিয়েছি আগে, আজ ফেরার পথে নিয়ে আসবে। তোমরা যাবে কবে গ্রামে? এই তো চিত্রের এক্সামের ঝামেলা শেষ হলে। আপনারা যাবেন না? হ্যাঁ, যাব। একসাথেই তো তাহলে যাওয়া যায়। আমি আর তিশা না হয় যেতে পারবো, কিন্তু তুষার আর তার বাপের তো আগে সময় বের করতে হবে। সেটাও ঠিক। আচ্ছা, আজ রাখি, রান্না বান্না করতে হবে। ভাবি আর ভাইয়ের বাসায় গেছে। আচ্ছা, রাখো। সয়নিকা বেগম ফোনটা কেটে মেয়ের হাতে ধরিয়ে দেয়। চিত্রা ফোনটা নিয়ে সোফায় বসে টিভিতে রোডিস দেখতে থাকে। এর মধ্যে উপর থেকে রায়ন কয়েকটা ফাইল নিয়ে এসে চিত্রার ওপর পাশে বসে। চিত্রা নড়ে চড়ে বসে, একবার টিভির দিকে তো আরেকবার রায়নের দিকে তাকাচ্ছে। রায়ন চিত্রার দিকে তাকিয়ে বলে, তোমার এক্সাম কবে? চিত্রা টিভির দিকে চেয়ে বলে, 28 তারিখে। তো পড়াশোনা না করে টিভির সামনে বসে আছো কেন? সব সময় কি পড়াশোনা করতে হবে নাকি? আর এই সন্ধ্যায় কে পড়তে বসে? সব স্টুডেন্ট সন্ধ্যাতেই পড়তে বসে। টিভি বন্ধ করে পড়তে যাও। চিত্রা টিভিটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে উপরে চলে যায়। নিজের রুমে না ঢুকে সোজা বাবার কাছে চলে যায়। দরজার সামনে এসে দরজা পাক করে দেখে তার বাবা ঘরে নেই। সন্ধ্যার সময় তার বাবা তো স্টাডি রুমে থাকে। চিত্রা ছুট লাগালো স্টাডি রুমে। সাহেলা আহমেদ স্টাডি রুমে বসে বই পড়ছেন। চিত্রা চুপি চুপি রুমে ঢুকে বাবার পাশে বসল। রুমটার চারিদিকে 4টা বড় বুক সেলফের। তাতে রয়েছে হরেক রকমের বই। সাহেল আহমেদ নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তার মেয়ে বসে আছে। মুচকি হাসেন, আজ হঠাৎ এ ঘরে যে? এমনি। বই পড়বে? হ্যাঁ। যাও, পছন্দ মতো একটা বই নিয়ে পড়ো। চিত্রা বাসা থেকে উঠে গিয়ে সেলফ থেকে হুমায়ুন আহমেদের অপেক্ষা নামক বইটা নিয়ে আসে। বইটা খুলে পড়তে নেবে, আর অমন সময় চিত্রার ফোন বেজে ওঠে। সাহেল আহমেদের কপালে দুবাজ পড়ল। বইয়ের দিকে চোখ রেখে বলল, পড়ার সময় ফোন সাথে রেখো না। এরা প্রচুর বিরক্ত করে। চিত্রা বইটা টেবিলে রেখে স্টাডি রুম থেকে বের হয়। রাতুল ফোন দিয়েছে। একবার ভাবলো ফোনটা রিসিভ করবে না, কিন্তু একটা মনে করে ফোনটা রিসিভ করলো চিত্রা। ওপাশ থেকে ভেসে আসলো, কেমন আছো চিত্রা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমি ভালো নেই। চিত্রা বউকুটি করে জিজ্ঞেস করলো, ভালো নেই কেন? বিয়েটা কি করা যায় না? করা গেলে অবশ্যই আমি না করতাম না। অন্য কাউকে পছন্দ করো? না। কাল একবার দেখা করতে পারবা? কেন? একটু দেখা করতাম। বাসায় আসুন। না, তোমার কোচিং এর সামনে দাঁড়িয়ে থেকো।
আচ্ছা রাখি। কথাটা বলে চিত্রা ফোন কেটে দেয়। একদিকে তুষার ভাই, আরেকদিকে রাতুল ভাই। চিত্রা তপ্ত শ্বাস ফেলে নিজের রুমে চলে আসে। রাফি আর রাসেল আহমেদ বসে আছে অদরার সামনে। রাসেল আহমেদ কাগজপত্র বের করে অদরার সামনে রাখে। অদরা কাগজগুলোতে সাইন করার আগে রাসেল আহমেদের দিকে তাকিয়ে বলে, আমি টাকা ক্যাশ নিতে চাই না, আমি চাই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হোক। রাফি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। সামান্য জমি নিয়ে কি তালবাহানা করেছে এই মেয়ে। ফার্স্ট দেখে এতটা ভালো লেগেছিল, এখন ততটাই বিরক্ত লাগে। আপনার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, আর প্যারা নিয়েন না তো, সাইন করেন এখন, আগে টাকাটা পাঠান। রাফি পকেট থেকে ফোনটা বের করে রায়ানকে ফোন করে বলে টাকা ট্রান্সফার করে দিতে। টাকা অদরার অ্যাকাউন্টে চলে আসলে অদরা কাগজগুলোতে সাইন করে দেয়। রাফি স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাসেল আহমেদ কাগজগুলো ফাইলে ঢুকিয়ে অদরার দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। আপনার এবং আপনার ফ্যামিলির ইনভাইট রইল আমাদের বাসায় কাল দুপুরে। আই থিঙ্ক না করবেন না। রাফি তার বাবার কথা শুনে তার হাত চেপে ধরে পিস করে বলে, ইনভাইট কেন দিচ্ছ, তাও বাসায়? রেস্টুরেন্টে খাইয়ে দিলেই তো হয়। অদরা বাপ বেটাকে পর্যবেক্ষণ করে বলে, চেষ্টা করবে আসার, এখন আসি ভাই। কথাটা বলে অদরা চলে যায়। রাসেল আহমেদ আর রাফিও চলে আসে। হ্যাঁ রে তুষার, তোর কি মাধবীর মেয়ে ময়নার কথা মনে আছে? তুষার খাবার খাচ্ছিল, হঠাৎ তানিয়া বেগমের কথা শুনে ব্রু কুঁচকে বলে, কয়েক বছর আগে যে এসেছিল বাচ্চা মেয়েটা? হ্যাঁ, ও কিন্তু এখন আর বাচ্চা নেই। কিসে যেন পড়ে, এবার এসএসসি দিবে। এসএসসি দিবে? যে কিনা এখনো স্কুলের গণ্ডি পার করেনি, সে তো এখনো বাচ্চাই। মেয়েটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তুষার কিছু বলল না। তানিয়া বেগম গ্লাসে পানি ডালতে বলে, এবার গ্রামে গিয়ে ভাবছি মাধবীর সাথে কথা বলবো। তুষার ভাত খেতে খেতে জবাব দেয়, ভালো তো। কি নিয়ে কথা বলবো? জিজ্ঞেস করলি না, কি নিয়ে কথা বলবা? তোর আর ময়নার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলবো। কথাটা কর্ণগোর হতে তুষার বিষম খায়। তানিয়া বেগম তুষারের মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, ধীরে সুস্থে খায়, এখনই তো গলায় আটকে যাচ্ছিল ভাত। তুষার গ্লাস থেকে পানি খেয়ে বলে, আমার গলায় ভাত আটকে যাচ্ছিল না মা, আমার শ্বাসটাই আটকে যাচ্ছিল তোমার কথা শুনে। তুমি কার সাথে আমার বিয়ের কথা বলছো? কেন? তোর আর ময়নার মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? ওর বয়স কত? 18 হয়নি, ওর থেকে গুনে গুনে 10-11 বছরের বড় আমি। তাতে কি, বয়স কোনো ম্যাটারই করে না। তোমার চোখ এত বাজে, আগে তো জানতাম না মা। কেন, কি হয়েছে? তুমি আশেপাশে মেয়ে রেখে গেছো ওই মাধবী খালার মেয়ে ময়নার কাছে? তানিয়া বেগম আফসোস নিয়ে বলেন, আশেপাশে তো কত মেয়ে দেখালাম তোকে, তুই তো পছন্দ করলি না। আমি কি ছেলের বিয়ে দেখতে পারবো না ইহকালে? তুমি কি ভাবছো ওই পিচ্ছি মেয়ের কথা বললে আমি রাজি হয়ে যাব? সুন্দরী রাজি না হওয়ার কি আছে? সুন্দর দুই দুই, তুমি পানি খাও মা। সিঁড়ি থেকে নামতে কথাটা বলে তিশা। তানিয়া বেগম রাগী দৃষ্টি নিয়ে মেয়ের পানি চায়। তুষার প্লেটে হাত ধুয়ে উপরে চলে যায়। তানিয়া বেগম মেয়ের কান ধরে বলে, সব সময় কথার মাঝে কথা বলাই লাগবে, তাই না? তিশা তানিয়া বেগমের হাত থেকে কান ছাড়াতে বলে, কানটা তো ছাড়াও, ব্যথা পাচ্ছে। তানিয়া বেগম কান ছেড়ে দেয়। তুমি এত মেয়ে দেখছো, কই তোমার ভাইয়ের মেয়েকে তো দেখলে না? তানিয়া বেগম বিরক্তি নিয়ে বলে, কার কথা বলছিস? কে আবার? মামুর মেয়ে চিত্রা, ওরেও তো পারো এই বাড়ির বউ বানিয়ে আনতে। তানিয়া বেগম কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তিশাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, তিশার কে কি একবার চিত্রার কথা বলবে দেখবো? দেখো গিয়ে বলে, রাজি হবে তো? সেটা আমি কি জানি নাকি? আগে গ্রামে গিয়ে নি, ঘুরে আসি, তারপর কোমর বেঁধে নামবো, ছেলের বিয়ে দিয়েই ছাড়বো। কবে যাচ্ছি আমরা? চিত্রার এক্সাম শেষ হোক, তারপরে সবাই একসাথে যাবে নাকি? হ্যাঁ, তোর বাবা তো বললো এবার সবাইকে সাথে একসাথে যাবে। ভাইয়াও কি আমাদের সাথে যাবে? জানি না, ওরা তো এখনো বলাই হয়নি, এখনো তো দেরি আছে, বলনি। খাইতে দাও, পড়া আছে আমার, শুধু ছেলেদেরই ডেকে ডেকে খাবার দাও, আমাকে তো ডাকতে পারো না। পারো সাথে, হিংসুটে, শুধু আমার ছেলেটাকে হিংসে করে। রাফি ভাইয়া কি করা যায় বলো তো? রাফি আর চিত্রা কোচিং এর বাইরে হাঁটছে। চিত্রার কথা শুনে রাফি মাথা উঁচু করে তাকিয়ে বলে, কি করবা? আর বললো না, রাতুল ভাই আসতেছে। রাতুল কেন আসতেছে জানি না, ওই যে দেখো রাতুল আসছে। চিত্রা তাকিয়ে দেখে সত্যি রাতুল তাদের দিকে এগিয়ে আসছে। চিত্রা আশেপাশে তাকালো। রাতুল চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলল, বাহ, রাফিকেও সাথে নিয়ে এসেছো দেখছি।
কি আর করবো বলুন, বোন তো, একা তো বাহিরে ছাড়া যায় না, ভাই হিসেবে এটুকু তো করতেই হয়। রাতুল ইতমিশ হাসলো। রাফির কথাটা তার মোটেও পছন্দ হয়নি। একটু সাইডে আসবে, কথা বলতাম। চিত্রা রাফির পানে তাকালো। রাফি ইশারায় যেতে বলল। চিত্রা রাতুলের পেছন পেছন গেল কিছুটা সামনে। চিত্রা বলছিলাম কি, আর একটা বার কি ভেবে দেখা যায় না? কি বিয়েটা নিয়ে? না মানে, মা আজ মেয়ে দেখতে যাবে। দেখেন রাতুল ভাই, আপনার মা যাকে দেখতে যাচ্ছে তাকে বিয়ে করুন, আপনি সুখী হবেন। আমার জবাব আগেও যা ছিল এখনো তাই থাকবে, এটাই শেষ কথা। হ্যাঁ, আচ্ছা তাহলে ভালো থেকো। রাতুল চলে যায়। রাফি এগিয়ে এসে বলে, কি বললো? চিত্রা রাফি দিয়ে তাকিয়ে বলল, কি আর বলবে, ওই বিয়ে নিয়ে কথা বললো। তুমি কি বললে? আগেও যা বলেছি তাই বললাম। রাজি হলেও তো পারতে। কখনোই না। চলে চলো বাসায়। রাফি মাথা নাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। চিত্রার তপ্ত শ্বাস ফেলে। রাতুল একমাত্র রিয়ার ভাই দেখেই চিত্রা রাতুলকে বিয়ে করবে না। রাতুলকে রিজেক্ট করতে কিছুটা খারাপ লাগলেও ভালো লাগা ছিল অসীম। কিছুটা রিভেঞ্জ নেওয়াই যায় সবার অগোচরে। শোনো, আজ দুপুরে বাসায় গেস্ট আসবে, ভালো মন্দ রান্না করো। রিয়া রিমিকে জামা পরিয়ে দিচ্ছিল। রায়ানের কথা শুনে ব্রু কুচকে বলল, কে আসবে বাসায়? রায়ান বিছানায় বসতে বসতে বলল, ওই তো সাভারে যে জমির জন্য ফ্যাক্টরির কাজ বন্ধ ছিল, ওই জমির মালিক। ও, আজ তো ফুফিদেরও আসার কথা। ফুফু এসেছে, সেজন্য ওদেরও ইনভাইট করেছে। রায়ান অবাক হয়ে বলে, ফুফু এসেছে সিলেট থেকে? হ্যাঁ, কাল এসেছে। ও আচ্ছা, রিমিকে দিয়ে যাও, দুপুর হলো। বলো তাড়াতাড়ি সাসিকে নিয়ে রান্নাবান্না সেরে ফেলো। রিয়া হুঁ জানিয়ে রিমিকে রায়ানের কোলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বসার রুমে বসে সয়নিকা বেগমকে দেখে, সাসি কি কি রান্না করতে হবে বলে দিন, রান্না বসিয়ে দেই, বেলা হচ্ছে তো। সয়নিকা বেগম চিত্রার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। রিয়ার কথা শুনে বলে, তুমি রান্না করে যাও, আমি সব কেটে ধুয়ে রেখেছি, তুমি গরুর মাংসটা বসিয়ে দাও, আমি আসছি। রিয়া সয়নিকা বেগমের কথা শুনে রান্নাঘরে চলে যায়। চুলার সাইডে এক এক করে সব কেটে ধুয়ে রাখা আছে। রিয়া চুলাতে কড়াই বসিয়ে গরুর মাংসটা বসিয়ে দেয়। সয়নিকা বেগম চিত্রের চুলগুলো হাত খোপা করে বলে, যাও এখন গোসলটা করে ফেলো, একটু পর তোমার ফুফা ফুফি চলে আসবে। চিত্রা বসার থেকে উঠে দাঁড়ায়, ফোনটা সোফা থেকে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে আলমারি খুলে ব্ল্যাক কালারের একটা থ্রি পিস নিয়ে গোসলখানায় চলে যায়। গোসল করে টাওয়াল দিয়ে চুল ভালো করে মুছে হাত পায়ে মশারে ঝাড় দেয়। বিছানায় শুয়ে ফোনটা নিয়ে স্ক্রল করতে থাকে। এর মধ্যে হঠাৎ দরজায় টোকা পড়তে সেদিকে তাকায় চিত্রা। রায়ান এসেছে রিমিকে কোলে নিয়ে। চিত্রা শোয়া থেকে উঠে বসে, রায়ানের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? রায়ান দরজার বাইরে থেকেই বলে, হ্যাঁ, আসলে একটু রিমিকে নিতে পারবা, আমার একটু বাহিরে যেতে হবে। চিত্রা বিছানা থেকে নেমে রায়ানের কোল থেকে রিমিকে নেয়। রায়ান এক সেকেন্ডও দেরি না করে চলে যায়। চিত্রা রিমিকে খাটে বসে, নিজে ফ্লোরে বসে দু হাতে গাল দিয়ে বলে, রিমি পুরি, এত কিউট কেন তুমি? রিমি চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। চিত্রা রিমির গালে চুমু দিয়ে বলে, পাক্কা বুড়ি একটা। একটু নিজেকে নিয়ে প্রশংসা করলে হেসে কুটি কুটি হয়ে যায়। রিমিকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে আসলো চিত্রা। ব্যালকনি থেকে বাড়ির সামনেটা সব দেখা যায়। রিমিকে কোলে রেখে কয়েকটা সেলফি তুলে নিল দুজনে। ছবিগুলোর মধ্যে থাকা দুটো সুন্দর ছবি ফেসবুকে ডেতে দিল। তুষার রুমে বসে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ ফেসবুক রিফ্রেশ করে উপরে আসতেই চিত্রার ফেসবুক স্টোরির দিকে চোখ গেল। স্টোরির ভেতর ঢুকলো চিত্রার রিমির ছবি। তুষারের হাসি পেল ফিটটা দেখে। চিত্রা রিমির দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়েছে আর একটাই গাল চেপে চুমু দিয়েছে। তুষার নিজের এক্সপ্রেশন প্রকাশ করলো চিত্রার স্টোরিতে 3টে হাহারি একটু দিয়ে। সচরাচর প্রত্যেককে মেয়ে ফেসবুক স্টোরিতে কোনো কিছু পোস্ট করলে মিনিটে মিনিটে চেক করে কয়জন দেখেছে আর কে কে রিয়েক্ট দিয়ে। চিত্রে একটু পর স্টোরি করতে গিয়ে দেখে লাভ কেয়ার হাহা এই 3টে রিয়েক্ট ছবির উপর বাসছে। ভিউজের মধ্যে ক্লিক করে দেখে সর্বপ্রথম তুষার আইডির নাম জল জল করছে আর নামের পাশে 3টা হাহারি। হাহা দেওয়া মানে বুঝলো না চিত্রা। বাজে লেগেছে নাকি চিত্রাকে? ভেবে নিল হয়তো বাজে লাগছে, তাই স্টোরিটা ডিলিট করে দিল। ফোনটা চার্জে লাগিয়ে নিচে চলে আসলো রিমিকে নিয়ে।
তৃষা আজ পার্পল কালার কুর্তি পরেছে, মুখে হালকা মেকআপ, চুলগুলো খোলা, কিউটনেসটা খানিক বেড়ে গেছে। আয়নায় তাকিয়ে একবার দেখে নিল সাজে কোনো ত্রুটি আছে নাকি। না, নেই। ওড়নাটা গলায় ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ষোড়শীর মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন প্রতিটা মুহূর্তে নিজেকে এক্সপেন্সিভ, আকর্ষণীয় করে তুলতে চায়, যাতে ওপর পাশে থাকা মানুষটার অ্যাটেনশন কেবল তার দিকেই থাকে। তিশারাও নিজেকে পদে পদে তেমন আকর্ষণীয় করে তুলেছে। তানিয়া বেগম, তার আর স্বামী তামিম খান বসে আছে। তিশা গিয়ে তাদের মাঝখানে বসে পড়ে। তামিম খানের দিকে তাকিয়ে বলে, দেখো তো আব্বু কেমন লাগছে তোমার আনা ড্রেসটায়। তামিম খান মেয়ের দিকে তাকালো, মেয়ের মাথায় হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার প্রিন্সেসটাকে অসম্ভব সুন্দর লাগছে। তিশা হাসলো, ফের মায়ের দিকে ঘুরে বলল, মা বলো তো আমাকে কেমন লাগছে। তানিয়া বেগম সেই দিকে তাকালো, দেখলো তুষার নামছে। পরনে ব্ল্যাক শার্ট। এই ছেলে এত ব্ল্যাক পরতে পারে? মানে সাদা ব্ল্যাক ছাড়া আর কোনো কালার মনে হয় আছে সেটা তার ডিকশনারিতে নেই। মেয়েকে রাগানোর জন্য তুষারের দিয়ে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বাপজানকে অসম্ভব সুন্দর লাগছে। তিশার মুখ চুপসে গেল, বিরস মুখে বলল, জানি ভাই অসম্ভব সুন্দর, আমি তো ভাইয়ের প্রশংসা করতে বলি নাই, আমারটা করতে বলছি। তানিয়া বেগম মেয়ের দিকে তাকালো, ও, তুই আমায় বলেছিলি তোর প্রশংসা করতে? আমি ভাবছি তোর আব্বুকে বলছি। না, খারাপ লাগছে না দেখতে, তোকে মোটামুটি ভালোই লাগছে। তিশা বাবার পানে চাইলো। তামিম খান মেয়েকে চোখের ইশারায় বলল, মোটামুটি না, অনেক সুন্দর লাগছে। তুষার এসে মা বাবা বোনের সামনে দাঁড়াতে তানিয়া বেগম বলে উঠল, তোর কি ব্ল্যাক কালারের শার্ট ছাড়া আর কোনো শার্ট নেই? তুষার শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, থাকবে না কেন, আছে তো হোয়াইট কালারের। সেটা আমিও জানি, সাদা কালো ছাড়া কি আর নেই? উফ, তুমি আবার আমার শার্ট নিয়ে পড়লে কেন? দেরি হচ্ছে, চলো। তুষার চলে গেল। তানিয়া বেগম স্বামীর ফানে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে সেও বেরিয়ে গেল। তামিম খান মেয়েকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। রায়ান বাড়ি থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। অদরা আর তার ফ্যামিলি আসছে, বাসা চিনে না, তাই এখনটা এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ব্ল্যাক কালারের গাড়ির সামনে এসে দাঁড়াতে রায়ান বুঝলো এটাই অদরার গাড়ি। গাড়ির কাছ থেকে এগিয়ে গেল, অদরা গাড়ির গ্লাস নামিয়ে দিল। রায়ান গাড়ির ভেতর তাকিয়ে দেখে গাড়িতে অদরা ড্রাইভিং সিটে বসে আছে। অদরা ইশারায় রায়ানকে গাড়িতে উঠে বসতে বলল। রায়ান অদরার পাশে থাকা সিটে বসে পড়ল। আপনার বাবা মা আনলেন না যে? তারা এসব দাওয়াতে আসা খুব একটা পছন্দ করে না। রায়ান ও বলে বাসাটা কোন দিকে সেটা বলে দিল। অদরা রায়ানের ডিরেকশন অনুযায়ী গাড়ি চালিয়ে বাসার সামনে আসলো। অদরা গাড়ি থেকে নামলো। তলার একটা ডুপ্লেক্স, আকাশি রঙের। রায়ান অদরাকে বাসার ভেতর ঢুকতে বলল। অদরা আর রায়ান বাসার ভেতর ঢুকলো। মেন গেট পেরিয়ে ভেতরে আসতেই দেখলো চারপাশে হরেক রকমের ফুলের গাছ। এত ফুল প্রিয় কে আপনাদের বাসার? অদরার ফুল গাছগুলোর দিকে তাকালো। রায়ান অদরার দিকে দেখে বলল, এই ফুল গাছগুলো অংশীদার অনেক, শুধু একজনের নাম দেওয়া যাবে না। অদরা ব্রু কুচকে বলল, অংশীদার অনেক মানে? এই ফুল গাছের বাগানের মালিক হচ্ছে আমার ভাই বোনগুলো। আপনার ভাই তো রাফি, আপনার বোনও আছে নাকি? হ্যাঁ, রাফি আর আমার চাচাতো বোন চিত্রা আর ফুপির মেয়ে তৃষা, ওদের শখের বাগান এটা। ও আচ্ছা। রায়ান অদরাকে নিয়ে সদর দরজা দিয়ে বসার ঘরে ঢুকে সোফায় বসেছিল চিত্রা। হঠাৎ ওখানে একটা মেয়েকে রায়ানের সাথে দেখে কিছুটা বিস্ময় হয়। রায়ান অদরাকে নিয়ে চিত্রার সামনে এনে বলে, এটা হচ্ছে আমার বোন চিত্রা। চিত্রা রিমিকে কুলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অদরা মুচকি হেসে বলল, হাই। চিত্র ভদ্রতার খাতিরে হাই বলল। রায়ান অদরাকে সোফায় বসতে বলে উপরে চলে যায়। অদরা আশেপাশে তাকিয়ে সোফায় বসলো। তুমি কিসব পড়াশোনা করো? চিত্রা দাঁড়িয়ে থেকেই বলল, যে এবার এডমিশন দিব। অদরা চিত্রার কোলে বাচ্চা মেয়েটাকে দেখে বলল, বাচ্চাটা কার? যার সাথে আসলে তার, মানে রায়ান ভাইয়ের মেয়ে জিমি। রাফি শুয়েছিল। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ শুনে শোয়া থেকে উঠে দরজা খুলে দেখে রায়ান। কিছু বলবা? রায়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলে, এখনো রুমে কি করছিস? বাহিরে যা, অদরা এসেছে। রাফি বিরক্ত নিয়ে বলে, তাতে আমার কি? তোর কি মানে? মেয়েটাকে একটু সময় দে, চিত্র আছে ওখানে, বাবা আসছে। চিত্রা তো আছে, তাহলে আমার চিত্রা তো তেমন চিনে না অদরাকে, তুই যা। রাফি তপ্ত শ্বাস ফেলে নিচে নেমে আসলো। অদরা সেই দিকে তাকিয়ে দেখলো রাফি আসছে। রাফি অদরার পানে চাইলো। অদরা সেই একই ড্রেস আপ, সাদা শাড়ি, চুলগুলো হাত খোপা। রাফি এসে চিত্রার পাশে বসলো।
রান্নাঘর থেকে রিয়া সয়নিকা বেগমে বেরিয়ে আসলো। খাবার টেবিলে এক এক করে সব খাবার সার্ভ করলো। রাফি অদরার সাথে কোনো কথা বলল না। রিয়া আর সয়নিকা বেগমের সাথে হালকা পাতলা পরিচয় হয়ে গেল। এর মধ্যে সদর দরজা দিয়ে রাসেল আহমেদ আর সাহেল আহমেদ বসার রুমে ঢোকে। রাসেল আহমেদ অদরাকে দেখে কিছুটা খুশি হয়। অদরার দিকে এগিয়ে এসে কুশল বিনিময় করে সাহেল আহমেদ স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আপনারা এখনো আসেনি? সয়নিকা বেগম মাথা নাড়িয়ে না ঝাড়ায়। সাহেল আহমেদ আর রাসেল আহমেদ উপরে চলে যায় ফ্রেশ হতে। চিত্রা রিমিকে নিয়ে নিজের রুমে চলে যায়। ড্রয়িং রুমে রইল রাফিয়া আর অদরা। রাফিয়া একদিন ফোন স্ক্রল করতে থাকে। এর মধ্যে কয়েক জোড়া পায়ের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখে তার ফুফা ফুফি আসছে। তার পেছনে আছে তুষার আর তৃষা। চোখ থমকে যায় রাফির। অদরা রাফির দিকে দৃষ্টি অনুসরণ করে। রাফির চোখ রয়েছে মুগ্ধতা। দুজন মধ্যবয়সী আর দুজন ইয়াং। তৃষা বাড়ির ভেতর ঢুকেছিল যতটা হাসি খুশি নিয়ে, এখন আর ততটা হাসি মুখে নেই। তানিয়া বেগম আর তামিম খান সোফায় বসতে বসতে বলে, বাড়ির লোকজন কই? রাফি তৃষার থেকে দৃষ্টি সরিয়ে বলে, সবাই উপরে। দাঁড়াও, এখনই ডাকছে। কথাটা বলে রাফি সবাইকে ডাক দেয়। তৃষা গিয়ে মায়ের পাশে বসে। তুষার আলাদা একটা সোফায় বসে। তানিয়া বেগম অদরার দিকে তাকিয়ে রাফিকে বলে, মাইয়াটা কে রে রাফি? চিনতেছি না। তোর বান্ধবী নাকি? রাফি অদরার দিকে একবার তাকিয়ে বলে, না ফুপি, আব্বুর বান্ধবী, আমার না। অদরা আর চোখে তাকালো রাফির দিকে। তুষারের দৃষ্টি এদিক ওদিক। চিত্রাকে কেন দেখছে না? মেয়েটা কই? রাসেল আহমেদ, সাহেল আহমেদ, সয়নিকা বেগম, রিয়া, রায়ান নিচে নেমে আসলো। রাসেল আহমেদ আর সাহেল আহমেদ বোন আর বোনের স্বামীর সাথে কুশলাদি করে। রায়ান তুষারের পাশে বলে, হেই তুষার, কেমন আছিস? তুষার নড়েচড়ে বসে বলে, এই তো আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমিও ভালো। তা বিয়ে করছিস কবে? এই শীতে। সত্যি? তুষার মিথ্যে বলে না, জানো তো। তা অবশ্যই ঠিকই। পুফি মেয়ে দেখেছ? না, মেয়ে তোমার পুফি কেন দেখবে? আমি দেখেছি। রায়ান সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে, তুই দেখছিস মানে? পছন্দ আছে? হ্যাঁ, তেমনটাই। সয়নিকা বেগম সবাইকে খাবার টেবিলে বসতে বলল। তুষার, রাফি, তিশা এখন খাবে না বলে দিয়েছে। তাদের রেখেই বাকি সবাই খেতে বসেছে। অদরা আনিজি লাগছে, এত মানুষ। তুষার রাফির দিকে তাকিয়ে বলে, বাড়িতে আরেকজনকে দেখছি না কেন? তুষার ভ্রুকুটি করে বলে, কে? চিত্রা। হয়তো ওর রুমে আছে। তিশা বসা থেকে উঠে দাঁড়ালো। রাফি তিশার দিকে চেয়ে বলল, কোথায় যাচ্ছ? চিত্রার কাছে। তিশা চলে গেল। রাফি তুষারের দিকে তাকিয়ে বলে, চলো ব্রো, আমরা রুমে যাই। তুষার আর রাফি উপরে চলে গেল। চিত্রা রুমে বসে আছে রিমিকে নিয়ে। হঠাৎ রুমি তিশাকে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। তিশার দিকে এগিয়ে এসে বলে, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। এতক্ষণ লাগে আসতে? তুই নিচে যাসনি কেন? এমনি। তোদের বাসায় নতুন ওই মেয়েটা কে রে? আমি ঠিক চিনি না, বিজনেস রিলেটেড হয়তো। ওহ। চিত্রা রিমিকে দে, খাইয়ে দে। কথাটা বলতে বলতে রুমে ঢুকে রিয়া। চিত্রা বিছানার পাশে খেলতে থাকা রিমিকে রিয়ার কোলে দেয়। তোমরা নিচে যাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কথাটা বলেই রিমিকে নিয়ে চলে যায়। চিত্রা খিদে পেয়েছে খুব। তিশার দিকে তাকিয়ে বলে, চল খেয়ে আসি, খিদে লেগেছে খুব। তিশা চিত্রার দিকে তাকিয়ে বলে, তুই যা, আমি আসছি। চিত্রা কোনো একটা কথা ব্যয় না করে রুম থেকে চলে আসে। চিনিকে আসতেই দেখে তুষার আর রাফি বের হচ্ছে। রাফি চিত্রার দিকে তাকিয়ে বলে, তুমি একা যে? চিত্রা কোথায়? তিশা কোথায়? আমার রুমে, ডেকে নিয়ে এসো তো। রাফি চিত্রা ঘরের দিকে যায়। তুষার চিত্রার দিকে মোহনীয় দৃষ্টি নিয়ে তাকায়। চিত্রা ব্রু কুচকে বলে, এভাবে তাকাবেন না একদম। তুষার ঠোঁট কামড়ে হাসে। চিত্রার পায়ের সাথে পা মিলিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কেন, তাকানো বারণ নাকি? হ্যাঁ, আপনার জন্য বারণ। কেন? আমি কি আপনার দিকে এমন দৃষ্টি নিয়ে তাকাই? তাকাই না তো। তাহলে আপনি কেন তাকাবেন? তুষার বিরস গলায় বলে, এই যে তুমি আমাকে ভালোবাসো না, তাই বলি কি আমাকে এটা বলবা আমি যেন তোমাকে ভালো না বাসি? ভালোবাসেন, তাই বলে এভাবে তাকাবেন নাকি? তুষার তাকাতেই পারে যে কোনো ভাবে তোমার দিকে। তুমিও চাইলে মুগ্ধতার দৃষ্টি নিয়ে তাকাতে পারো। তুষার একটুও বিরক্ত হবে না। আর চোখে তাকায় চিত্রা তুষারের পানে। কিছুটা নরম কণ্ঠে বলে, আপনি কি জানেন, পুরুষের অল্প ভালোবাসায় নারী আসক্ত হয়, আর নারীর অতিরিক্ত ভালোবাসায় পুরুষ বিরক্ত হয়। তুষার হাঁটা থামিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, যে পুরুষ নারীর অতিরিক্ত ভালোবাসায় বিরক্ত হয়, আর যাই হোক, সেই পুরুষ ভালোবাসা মানেই বুঝে না। আপনি বুঝে ভালোবাসায় পিএইচডি করে বসে আছেন? তুষার হেসে ফেলে। চিত্রা হাসির দিকে তাকিয়ে বলে, এত হাসেন কেন? আগে তো
হুতুম পেঁচার মতো মুখ করে রাখতেন, আর এখন কিছু বলতে না বলতেই হাসেন। খেতে চলো, ক্ষুধা লাগছে। তুষার চলে যায়, চিত্রা তুষারের পেছন পেছন চলে যায়। চিত্রার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তৃষা। ওদিকে তাকিয়ে ওভাবে কি দেখছো? তৃষা ফাঁস ফিরে তাকালো না। রাফি তৃষার দৃষ্টি অনুসরণ করে তাকালো সেদিকটায়। তৃষার চোখ মুখ জুড়ে রয়েছে মুগ্ধতার আবেশ। দৃষ্টি রায়ান, রিয়া, রিমির দিকে রেখেই তৃষা বলল, একদিন আমি আপনি মিলে হব আমরা। মানে? তৃষার হুঁশ ফিরল। রায়ান আর রিয়া বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমিকে খাওয়ানোর চেষ্টা করছে। দৃশ্যটা দেখছিল তৃষা। ভালো লেগেছে। কখন যে ওখানে নিজেকে আর রাফিকে কল্পনা করলো বুঝতেই পারেনি। পাশ ফিরে রাফিকে দেখে বলে, মানে টানে কিছু না, আপনি এখানে কেন? মামুর বান্ধবী কই? আমি কিভাবে বলবো সে কই? কেন আপনি না দেখলাম তার সাথে গল্প গুজব করছিলেন? আশ্চর্য! আমি কখন গল্প গুজব করলাম? আমি তো জাস্ট বসেছিলাম। তৃষা বিরক্তি নিয়ে তাকালো রাফির পানে। বসে কেন থাকবেন? আমাকে বলেছিলেন কোনো ছেলের সাথে মিশতে না। আপনারও উচিত কোনো মেয়ের সাথে মেশা তো দূরস্থ, তার আশেপাশেও না বাসা। রাফি হাই তুলতে তুলতে বলে, আর ইউ জেলাস মিস তৃষা? নো, আমি জাস্ট আপনার কথাটা আপনাকে ব্যাক করলাম। যে কথা নিজে মানতে পারেন না সে কথা অন্য কাউকে কেন মেনে চলতে বলেন? ওকে, মেনে চলবো। খেতে চলো এখন। তৃষা রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। রাফি হাসলো। তার এখন একটা গান গাইতে ইচ্ছে করছে, আর সেটা হলো, মেয়ে তোর জেলাস জেলাস চোখে যেন হিংসেরা ঢেউ খেলে, সে ঢেউয়ের খেলা দেখিতে আমার ভাল লাগে। মেয়ে তোর গোলাপি গোলাপি গালে যখন রাগের আভা ফুটে, সে আভা দেখিতে আমার ভাল লাগে, বড়ই ভাল লাগে। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।